আমি শিক্ষার্থীদের সাথে দীর্ঘদিন ধরে তাদের সাথে যুক্ত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। শিক্ষার্থীদের আগ্রহের জায়গাটা থাকতেই পারে এবং শিক্ষার্থীদের আগ্রহটাই আমার প্রায়োরিটিতে থাকবে, কিন্তু যৌক্তিক নির্বাচন যেহেতু একটা নির্বাচনকালীন সময় আসলে অনেক সিদ্ধান্ত নিতে হয়। সেক্ষেত্রে আমার মনে হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে যোগাযোগ করে তাদের সাথে তাদের আলোচনা করে, যেহেতু তারা আমাকে এজিএস পদটা সাজেস্ট করেছে, আমি মনে করেছি ইসলামী ছাত্র শিবিরের সাথে কাজ করলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দীর্ঘমেয়াদী আমি ভালো কিছু দিতে পারবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পর আমাদের অনেক স্বপ্ন ছিল, আশা ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পর আমরা অনেকটা হতাশ হয়ে যাই, কারণ বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম যে সুযোগ সুবিধাগুলো রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগুলো থেকে বঞ্চিত। আমাদের আবাসিক হল নেই, ভালো মানের ক্লাসরুম নেই, লাইব্রেরি নেই, আধুনিক মেডিকেল সেন্টার নেই, উন্নত মানের ক্যাফেটেরিয়া নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে নানামুখী সমস্যায় জর্জরিত। আমাদের প্যানেল যদি আমরা বিজয়ী হতে পারি তাহলে শিক্ষার্থীদের জন্য আমরা ইতিমধ্যে শিক্ষার্থীদের দাবির আলোকে একটা ইশতেহার ঘোষণা করেছি। আমরা ইনশাল্লাহ শিক্ষার্থীদের দাবির আলোকে আমাদের ইশতেহার ঘোষণা করব এবং শিক্ষার্থীদের প্রতিটা দাবি আমাদের ইশতেহারে ইনশাল্লাহ অন্তর্ভুক্ত থাকবে। আমরা চেষ্টা করব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করে সমাধান করা এবং পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর মাধ্যমে অতি দ্রুত সময়ে সম্পন্ন করা এবং পুরান ঢাকায় চলমান দুটি হলের কাজ সেনাবাহিনীর মাধ্যমে দ্রুত সময়ে সম্পন্ন করে সেখানে শিক্ষার্থীদের ওঠানো এবং আমাদের কেরানীগঞ্জের 7 একর জমিতে অস্থায়ী আবাসনের কাজ শুরু করার কথা রয়েছে। ইতিমধ্যে বালু ভরাটের কাজ শেষের দিকে। আমরা চেষ্টা করব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আগামী খুব দ্রুত সময়ের মধ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটা অস্থায়ী আবাসনের কাজ যেটা কেরানীগঞ্জ 7 একর জমিতে চলছে সেটা শেষ করে শিক্ষার্থীদের জন্য আবাসনের ব্যবস্থা করা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে গবেষণার পর্যাপ্ত পরিবেশ নেই সেই পর্যাপ্ত পরিবেশ সৃষ্টি করা, পাশাপাশি বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য একটা সেন্ট্রাল ল্যাব গঠন করা যাতে করে শিক্ষার্থীরা গবেষণা পর্যাপ্ত সুযোগ পায়। শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে একটা সেন্ট্রাল অ্যালামনাই প্রতিষ্ঠার চেষ্টা করব, অর্থাৎ শিক্ষার্থীদের প্রতিটি চাওয়াকে বাস্তবে রূপদান করার জন্য, পাওয়ায় পরিণত করার জন্য আমাদের প্যানেল এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে সর্বোচ্চ এফোর্ট দিয়ে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওসমান হাদী ভাই হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে আমি ভাইকে দেখেছি সবসময় আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ও সুউচ্চ কণ্ঠস্বর হয়ে তিনি কথা বলেছেন, কাজ করেছেন এবং জুলাই গণঅভ্যুত্থানকে যদি বাংলাদেশের কিছু মানুষ মনে প্রাণে ধারণ করে থাকেন তার মধ্যে ওসমান হাদী ভাই প্রধান সারিতে থাকবেন। ওসমান হাদীর উপরের যে হামলা হয়েছে আমার মনে হয় কোনো ফ্যাসিস্টদের দ্বারাই এই হামলা হয়েছে এবং 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা ভেবেছিলাম ফ্যাসিস্টের পতন হয়েছে বাংলাদেশে, কিন্তু ফ্যাসিস্টের প্রতিধ্বনি যে শুরু হচ্ছে বা তারা যে এখনো রয়েছে অগোচরে সেটা হাদী ভাইয়ের উপর গুপ্ত হামলার মাধ্যমে তারা প্রমাণ করল। আমরা মনে করি এই হামলা ইতিপূর্বের ফ্যাসিস্টরা এবং তারা মিলেমিশে এই হামলাটা করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী ভাই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মূর্ত প্রতীক হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছেন, সুতরাং তার উপর হামলার সাথে সাথেই সরকারের উচিত ছিল যারা আসামি, যেহেতু সামনে থেকে গুলি করেছে সেহেতু শনাক্ত করা খুব বেশি কঠিন কাজ না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমি মনে করি তাদের ব্যর্থতার কারণেই তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি থাকবে অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে দেশে এনে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা এবং তারা যে পালিয়ে গেছে এটাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের একটা ব্যর্থতা হিসেবে দেখি।